সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা জানো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু মোটামুটি আজকে আছে। আর ভেবেছিলাম হয়তো আজকে তোমাদের সামনে ঘটনা আমি প্রেজেন্ট করতেই পারবো না, যাই হোক সবই মায়ের ইচ্ছা, তোমাদের ভালোবাসা। তোমরা বলেছো দিদিভাই তুমি সুস্থ হয়ে যাবে, তো চলো আর বেশি কথা বলবো না, ঘটনায় যাব। তবে আজকের ঘটনা একটাই রয়েছে, কিন্তু ঘটনাটা বেশ ভয়ের আর বেশ কিন্তু লম্বা হতে চলেছে। সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ঘটনা শুনছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর তোমাদের আত্মীয় পরিজনকে শেয়ার করে দিও। তা চলো আজকে আমরা ঘটনাটা শুনি। আজকে যিনি ঘটনাটা পাঠান ওনার নাম হচ্ছে কাশি। কাশি ভাই তার মানে বাড়ির একটা ব্যক্তিগত ঘটনা। তবে বিষয়টা হচ্ছে তার যখন দাদু মারা যায় 2017 সাল ছিল, শীতের সময়, ওই নভেম্বর একদম শেষ হচ্ছে ডিসেম্বরের শুরুতে শুরুতে ঘটনাটা ঘটে। বলে আমার দাদু মানে ভাই, যে ভাই ঘটনাটা বলে কাশি, ওর দাদু অনেক দিন ধরে অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, খুব মরণ রোগ একটা হয়েছিল। আমরা সবাই জানি সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার হলে কেউ কখনোই বাঁচে না, দীর্ঘমেয়াদী। হয়তো তাকে ট্রিটমেন্ট করলে ঠিকমতো, মনে যদি জোর থাকে পেশেন্টের, হয়তো দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু কোনোভাবে কিন্তু সে বাঁচে না। একটা সময় কিন্তু তার মৃত্যুটা অনিবার্য। যাই হোক, দাদু যে ওরকমভাবে চলে যাবে এটা কারোর কাছেই কাম্য ছিল না। হঠাৎ করে আমাকে কাশি যে ভাই ঘটনা পাঠায়, ভাই বলে দিদি আমি, আমার মা, আমার বাবা, আমরা সবাই দাদুর বাড়িতেই ছিলাম, মানে মায়ের তরফে দাদুর বাড়ি, বুঝতে পারছো, মায়ের বাবা আমরা ছিলাম। তো যেই দিনকে আমরা সকালবেলা ওখান থেকে বাড়ি আসলাম রিটার্ন, সেই দিনকেই মোটামুটি 8টার সময়, রাত তখন 8টা বাজে, 8টার সময় আমার মাকে ফোন করে বলল যে আসতে হবে, তোর বাবা আর নেই, আসতে হবে। তো মা তো সে কান্নায় ভেঙে পড়ে। যাই হোক আমরা যাই, আমরা রাতের বেলা আবার একটা গাড়ি ঠিক করে, যেই গাড়িতে আমরা গেছিলাম, একটা আমাদের পাড়াতেই থাকে একজন কাকু, তার 4 চাকা গাড়ি আছে, সেই কাকুকেই আমরা বললাম। কাকু প্রথমে বলছিল না আজকে তো আসলাম এখন আমি যাব না, তো উনি যাননি, একটা ড্রাইভার আমাদের ঠিক করে দেন। তো আমরা রাতের বেলা ওই 11টা সাড়ে 11টার দিকে আবারও চলে যাই। গেলাম, গিয়ে দেখলাম যে দাদু মারা গেছেন। দাদুর আত্মাটা মানে মুখ থেকে গেছে। দাদু পুরো মৃত্যুকালে আমরা গিয়ে দেখলাম হাঁ করে একদম, মানে খুব বিকট একটা দৃশ্য, যেটা দেখা যাচ্ছে না, সাথে কষ্ট হচ্ছে, দাদু কিন্তু মারা যায়। এবার দাদু, প্রথম কথা বলি, আমার যে দাদু, দাদুর কিন্তু 4টে ছেলে, মানে 4 মামা। আমার ভাই বলছে আমার 4 মামা, 4 মামাই কিন্তু সব ওই একান্নবর্তী পরিবার, 4 মামি 4 মামা, তাদের মানে ছেলে মেয়েরা, মানে বোন ভাইরা সবাই একসাথে থাকে। তো দাদু যখন মারা যায়, এবার কি হয় জানো তো, নানা মানুষের নানা রকম মতামত হয়। বড় মামা বলছে যে বাবা মারা গেছে, তো বাবার এই মানে আমরা জানি হিন্দু শাস্ত্রমতে যেখানে মারা যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেটাও যদি ডোমদের দিয়ে দেওয়া হয় শ্মশানে তাহলে খুব ভালো। তো আমার মেজো মামা আর আমার ছোট মামা বলছে যে না, এত বড় খাট ও কোনো প্রয়োজন নেই, মানে জাজিম লেপ কাতা তোষক বালিশ এগুলো দিয়ে দে বর্দা, আর খাট দেওয়ার দরকার নেই। আর বক্স খাট, সেই পুরনো আমলের বহু বছর পুরনো একটা বক্স খাটে আমার দাদু শুয়ে থাকতেন। আর আমার দাদু মানে যথেষ্ট প্রতিপত্তি ছিল, অর্থর দিক থেকে দাদুর মানে অবস্থা খুব ভালো ছিল। এই না যে আমার দাদু মারা গেছে মানে সেরকমভাবে, মানে বলতে গেলে আমার 4 মামা যে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও কিন্তু আমার দাদুর জন্যই। যেখানে যেখানে যে কাজ করে, যত টাকা লেগেছে সব কিছু, 1 মামার বিজনেস, 1 মামার দোকান, 2 মামা চাকরি করেন, সব কিন্তু আমার দাদু মামাদের দাঁড় করিয়ে দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে আমার বড় মামা বলল না, বক্স খাটটা দেওয়ার দরকার নেই, এটা তো প্রচুর দামি খাট, সেই সেগুন কাঠ দিয়ে তৈরি করা দামি খাট, এত বড় বক্স খাট, এই খাট দমদের দিতে হবে না। ওই খাটটাকে কেন্দ্র করে শুরু হলো বাড়িতে নানা রকম ভৌতিক ঘটনা। প্রথমে যখন দাদুর শেষ কাজ হয়, ভোরবেলা নিয়ে যাওয়া হয়, একদম ভোরবেলা, রাতের বেলা
বাড়ি থেকে কেউ নিয়ে যায়নি। তো সকালবেলা দাদুর কাজ করা হলো, ঘাট কাজ সব হলো, দিয়ে তারপরে 13 দিনের মাথায় দাদুর যাবতীয় যে শ্রাদ্ধ শান্তি যেগুলো আমাদের সনাতন ধর্ম মতে থাকে সব কাজ হয়ে যায়। হওয়ার পর আমরা বাড়ি চলে আসি। খাটটা ওই বড় মামার যে পাশে একটা রুম ছিল, বড় মামার যে ঘরটা ছিল তার পাশে একটা রুম ছিল, সেই রুমটায় খাটটা ঢুকিয়ে রাখা হয়, খুলে পাট পাট করে গুছিয়ে রাখা হয়। আর দাদুর যে ঘরটা ছিল সেই ঘরটা লক করে দেওয়া হয়, বললো এই ঘরে আর কাউকে থাকতে হবে না, ঘরটা বন্ধ থাক। আর অনেকগুলো ঘর, ওরকম ঘর আমাদের মানে দিদন বাড়িতে পড়ে আছে। তো আমার দিদা মানে সব ছেলেদের বলল যে দেখ বাবা, এখন তো সবই তোদের উপর, আমার তো কথায় কোনো কাজ হবে না, তবে বাবার যে খাটটা সেই খাটটা বাবার ঘরেই রাখ, বাবা তো শেষ নিঃশ্বাসটাই খাটের মধ্যেই তো বাবা ত্যাগ করেছেন, এই খাটটা রেখে দে। কি আছে, একটা জায়গায় তো তুই রেখে দিয়েছিস খুলে, যদি খাটটা তোর বাবার ঘর তো তালা দিয়ে রেখেছিস, যদি এই ঘরেই থাকে কি অসুবিধা আছে। তো আমার বড় মামা বলল দেখো বয়স হয়েছে, ওইসব খাটটাট পেতে রাখার দরকার নেই, আর এইসব বিষয় তুমি মাথা একদম গলিও না, ঠিক আছে? যেই কয়দিন আছো খাও দাও, নাতি পুতি নিয়ে আনন্দ করো, ওইসব মাথায় এনো না। বাবার বয়স হয়েছিল, বাবা রোগে ভুগছিলেন, বাবা চলে গেছেন, বাবার আত্মা শান্তি পেয়েছে, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। অ্যাকচুয়ালি আমার বড় মামা মানে আমার দাদুকেও ভালোবাসতো, শ্রদ্ধা করতো, কিন্তু বড় বলে এরকম প্রতাপ মানে এরকম প্রভাব করতো সব কিছুতে, মানে এটা করতে হবে তো করতে হবে, এটা খেতে হবে তো এটা খেতে হবে, না এটা বাড়িতে আসবে না তো আসবে না, বড় ছেলে তো। তো আমার মামা এরকম করতো, আমার মা সবসময় বিরোধিতা করতো যে দেখ দাদা, বাবা মায়ের তো বয়স হয়েছে কয়দিন, আর এরকম করে বলিস না। কিন্তু আমার মামা সত্যি কথা বলতে কারোর কথা শুনতো না। তো আমার আমার যে দিদা, দিদা না একা একা খুব কাঁদতো, মাকে ফোন করতো, মাকে ফোন করে করে কাঁদতো, মাকে বলতো জানিস তো মালা, আমার মায়ের নাম মালা, বলতো জানিস তো মালা, বাবার ঘরটা তালা দিয়ে চাবিটা তোর বড় বৌদির কাছে রেখে দিয়েছে, ওই ঘরে তো বাবা থাকতো, কি মন চায় ওই ঘরে গিয়ে একটু বসি, যেন মনটা শান্তি পেত, মানুষটা মরে যখন গেল তখন তো ওই ঘরেই মানুষটা থাকতো। দীর্ঘ মানে 5-6 বছর ওই খাটে ওই ঘরেই কিন্তু আমার দাদু পুরো শেষ দিন পর্যন্ত কাটিয়েছে। তো একটা স্মৃতি না। তো মাকে বলতো, মা বলতো ঠিক আছে আমি যাবো, গিয়ে বড়দাকে বড় বৌদিকে বলবো। কথা মতো কাজ একদিন আমার মা আমাকে নিয়ে মামার বাড়িতে আসে। তো দিদা দেখে খুব খুশি হয়, কারণ যতই হোক না নিজের মেয়ে তো, নিজের মেয়ে মেয়েই হয়, বৌমা বৌমাই হয়। হ্যাঁ, তো আসে তখন আমার দিদন মাকে বলল দেখ না মালা, আমাকে একটুখানি যদি মা তুই এই উপকারটা করতে পারিস, একটু তোর বড় বৌদিকে বলে দেখ, বড়দাকে বলে যদি ঘরটা খুলে দেয় আর খাটটা যদি পেতে দেয়, দরকার হলে আমি ওই ঘরে ওই খাটে শোবো। তো আমার মা বড় বৌদি সেদিন রান্না করে, বড় বৌদি এমনি ভালো, কেউ কিন্তু খারাপ না, কিন্তু তবুও তারা বড় তো, তারা তাদের মতো করে সব কিছু চালাচ্ছে। বড় বৌদিকে খাবার সময় দুপুরবেলা আমার মা বলল যে একটা কথা বলবো বৌদি। বলছে হ্যাঁ মালা বলো, কি হয়েছে, কি বলবে, এটা আবার পারমিশন নেওয়ার কি আছে। বৌদি, মা তো বাবার ওই ঘরটা খুব মনে করে, বাবা তো শেষ নিঃশ্বাস ওই ঘরেই ত্যাগ করেছেন, যদি হয় তুমি তুমি বললেই হবে। বৌদি দেখো, তুমি তো ঘরের বড়, মেয়ে হলে মেয়ে, আমি তো থাকি না, আর তুমি ছেলের বউ হলে বৌমা, তুমি একটুখানি বড়দাকে বলে ওই ঘরটা বাবা যে শেষ দিন পর্যন্ত ছিল ওই ঘরটা খুলিয়ে যে খাটটা ওই ঘরে রেখেছো পাশের ঘরে, ওই খাটটা একটু পেতে দেওয়ার চেষ্টা করো না, একটু বড়দাকে বলে, তাহলে পারে মায়ের কমসে কম মা আর কতদিন বাঁচবে। তখন দিদা কিন্তু ওই ঘরে ছিল না, এগুলো বলছে খাবার সময়, দিদা অন্য ঘরে দিদার ঘরে শুয়ে আছে, মা আর কতদিন বাঁচবে বলো। হ্যাঁ বৌদি তুমি এটা করো, মা তাহলে ওই ঘরে বাবার ঘরেই থাকবে। তখন বলছে আচ্ছা তাহলে ঠিক আছে আমি দেখছি, মানে আমার মা এরকম করে বড় মামিকে বোঝায়, বড় মামি না সত্যি সত্যি কথাটা বুঝে বললো ঠিক আছে আমি দেখছি। কথা মতো কাজ। এইবার
বড়দা সন্ধেবেলা আসে। বড়দার দোকান আছে, বড়দার দোকান থেকে আসে যখন, তখন বড় বৌদি স্নান টান করে। বড়দা করে এসে, বড়দার 12 মাস বাইরে দিয়ে এসে স্নান করবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন পুজো টুজো দেয়, দিয়ে বসেছে এক এক গামলা মুড়ি নিয়ে। আমার বড় মামা স্বাস্থ্য চেহারা উঁচু লম্বা, আমার দাদুর মতো, পুরো দাদুর মতো। তা মুড়ি খাচ্ছে। তা বড় বৌদি তখন আমার মাকে বলল, মালা এসে বলল তুমি একটু পরে আসবে, আমি কথাটা তোমার দাদাকে পারবো, তুমি এসো। তো বড় বৌদি তখন বলে যে দেখো, মালা তো এসছে, তুমি জানো তোমার বোন এসছে। তখন আমার বড় মামা বলল, কই মালা, কই মালার ছেলে আসেনি? বলছে হ্যাঁ কাশিও এসছে। বলছে ডাকো ডাকো ডাকো। তো যখন ডাকে, তো বৌদি আমার মাকে ডাকছে যে মালা, তোমার বড়দা তোমায় ডাকছে, এসো, এ কাশি আয়, তোর মামা ডাকছে। যখন বলে দুজনে আসে, তখন বড় যে মামি, তখন বড় মামি বলছে যে দেখো না, ওই খাটটা, বাবার খাটটা তো পাশের ঘরে রেখেই দিয়েছো, ওই খাটটা তুমি বাবার ঘরটা খুলে দাও, ওই খাটটা ওখানে পেতে দাও, মার কদিন বাঁচবে। তখন ইশারা করে আমার মাকে বড় বৌদি বলছে বল। তখন আমার মা বলছে হ্যাঁ বড়দা তুই ওই ঘরটা খুলে দে না, আর দেখ না মা খুব কান্নাকাটি করে, ঘরটায় তো বাবা একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিল, তুই খুলে দে, আর ওই ঘরটায় খাটটা পেতে দে, মা ওই ঘরে খাটে থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মা যেই খাটটা থাকে, তোর ছেলে মেয়েগুলোর পড়াশোনার জন্য ওই ঘরটা খুলে দে, ওই ঘরে তোর ছেলে মেয়ে পড়ুক, তাহলে তোদের একটা ঘর, এই ঘরের মধ্যে দিদিমণি পড়াতে আসে, তখন বড় বৌদি রান্না করে, এই দিকে ওইদিকে থাকে, পড়ানোর সময় ছেলে মেয়ের কাছে তো বসা যায় না, এটা কোনো দিদিমণি মাস্টার অ্যালাউ করে না, পড়ানোর সময় বাইরে থাকো, দেখ এটা কর। তখন বড়দা বলল আচ্ছা ঠিক আছে, তুমি কি বলো, মানে বৌদিকে বলছে। তখন বড় বৌদি বলল যে হ্যাঁ তুমি, আমি বলছি তো খুলেই দাও, যাক কথা মতো কাজ। তো আমার দিদনকে ডাকে, দিদন আসে, আমার মা ডাকলো, ও মা এই ঘরে এসো। দিদন আসলো, দিদন বলছে হ্যাঁ বল কি হয়েছে, কি বলবি। তখন আমার বড় মামা বলল, মা এখানে বসো তো, তোমার সাথে কথা আছে। তো বলল বল না কি বলবি, আবার বসবো কেন, বল। তখন আমার আহ বড় মামা মাকে বলল যে তুমি তো আমাকেই বলতে পারতে, মালাকে কান্নাকাটি করো বলো, তুমি তো আমাকেই বলতে পারতে। তখন বলছে আমি তো তোকে কয়েকবার বলেছি, তুই তো আমার কথাটা কোনো গুরুত্ব দিসনি, কানে দিসনি, তাই আমি মালাকে বলেছি। বলছে ঠিক আছে, কালকে সকালবেলা আমি লোক বলে দিচ্ছি ফোন করে, ওরা আসবে, এসে খাট মুছে পরিষ্কার করে খাটটা ওই ঘরে পেতে দেবে, গঙ্গার জল দিয়ে একবার ধুয়ে ঠুয়ে নিয়ে, যতই হোক দাদু তো ওই খাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আর ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে। তাহলে তুমি ওই ঘরে চলে যাও, আর তোমার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে আমার ছেলে মেয়ে ওরা পড়াশোনা করবে, ওদের দিদিমণি আসলে ওই ঘরে পড়বে, তাহলে তোমার বড় বৌমা কমসে কম ঘরে শুয়ে বসে থাকতে পারবে, নাহলে পারে এর ওর ঘরে, মেজোর ঘরে, ছোটোর ঘরে গিয়ে বসে থাকে, ওদেরও তো অসুবিধা হয় কথাবার্তা বলতে, সবারই একটা প্রাইভেসি আছে, সবারই একটা সেফ জোন থাকে না। এবার হট করে পড়াতে আসলো, ওখানে গিয়ে বসে থাকলে একটা কিরকম লাগে, কিছু বলতে পারে না, সবাই এক, কিন্তু তবুও। তখন আমার দিদন খুব খুশি তাতে, তখন বললো ঠিক আছে। তা আমার বড় মামা সাথে সাথে ফোন করলো, বললাম না আমার বড় মামা কিন্তু খারাপ না। বড় মামা ফোন করে একজনকে বলল যে কালকে আসবি, এরম এরম কাজ রয়েছে, করে দিয়ে চলে যাবি। সে বলল ঠিক আছে। রাতটুকুনি কোনো রকম কাটে। সকালবেলা সকালবেলা সে চলে আসে 8টা সাড়ে 8টার সময়। বড় মামা তখন ঘুমাচ্ছে। বড় মামা সেদিন একটু বেলা হয়ে যায়, বড় মামা উঠে উঠে সব কিছু বলে দেয়। যাই হোক, দিদনের ইচ্ছা পূরণটা হলো। দিদন বলেছিল দাদু যেই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই ঘরের দরজা লক খোলা হলো। ঘরটা যেন হা হা করছে, মনে হচ্ছে ঘরটা যেন কত বছর কেউ থাকে না, কিন্তু খুব একটা বেশি মাস হয়নি যে ওই ঘর বন্ধ। যাই হোক, একটা স্মৃতি, একটা আবেগ জড়ানো থাকে, তো তো ঘরটা খুলে খাটটা পেতে পরিষ্কার করে মুছে টুছে ওই ঘরও দিদনের ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়। তো আমার মা
আমার বাবাকে ফোন করে বলল যে আমি কদিন থেকে যাব, ছেলের তো স্কুলে ছুটি আছে, কেন বারবার তো আসতে পারবো না, মা বলছে বড়দা, তারপরে আরও মামা, মেজো মামা, ছোট মামা, সেজো মামা, সবাই মাকে বলছে থাক, এসছিস তুই তো সবসময় আসতে পারিস না, কদিন থেকে যা। তো বাবাকে বলতে বাবা বলল থাকো, থাকো, এটা আমার কোনো আপত্তি নেই। আমার মা বলল ঠিক আছে। এবার আমার মা, আমি, আমার দিদন, ওই দাদুর যে ঘরটা খুলে দেয়, যেখানে দাদুর ঘরটা খুলে দেয়, দাদুর খাটটা থাকে, সেই ঘরে আমরা তিনজনে রাতের বেলা শুচ্ছি, তিনজনে। আর এইদিকে তো পাশে বড় মামা, মেজো মামা, ছোট মামা, সেজো মামা সবাই রয়েছে, পাশাপাশি ঘর। তো রাতের বেলা আমার দিদন দেখি একা একা একটা, মানে গুগানির যেরকম শব্দ হয় না, ওরকম গুগাচ্ছে, ঠিক এই রকম আমাদের কাশি ভাই যেরমভাবে বলেছে আমি ঠিক সেরমভাবে বলার চেষ্টা করছি। এরকম করে আমার দিদন একটা মুখে শব্দ করছে। আমার মা হট করে উঠে আমাকে বলছে, কাশি, দিদনের কি হলো রে? তখন আমি বললাম, মা অনেক সময় না ঘুমের ঘরে স্বপ্ন দেখে, মা তুমি ঠেলা দাও দিদনকে, কেন দিদন একটা সাইডে শুয়েছে, তারপর মা আমি একটা কোণে শুয়েছি। আমার মা উঠে আমার দিদনকে ধাক্কা দিয়ে বললো, ও মা, ও মা, কি হয়েছে, কি গু করছো কেন? আমার দিদন অনেকক্ষণ ধাক্কা দিচ্ছে, তবুও না ওরকম করছে। তারপর আমার মা না ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বললো কি দাঁড়া তো। সাথে সাথে দরজা খুলে বেরিয়েই পাশে বড়দার ঘর গিয়ে, মানে আমার মা বড়দাকে, মানে আমার বড় মামাকে ডাকে, বলছে বৌদি, ও বৌদি, এ দাদা, দাদা দাদা দরজা খোল না। তো সাথে সাথে মামা ওঠে, মামা উঠে বলছে কি হয়েছে? বলছে দেখ না, মা না কিরকম মুখে শব্দ করছে। বলছে কিরম শব্দ করছে? বলছে তুই আয়। তখন মামা আসে, বড় মামাও মানে ভয় পেয়ে গেছে, তখনও পর্যন্ত ওরকম শুয়ে সেই না কিরকম বিকট, আমি এখানে করে দেখাতে পারবো না, ভাইও সেরকমই দেখিয়ে মানে শব্দটা করার চেষ্টা বলছে হচ্ছে না দিদি। আমার দিদিমার গলা না ওটা, মনে হচ্ছে একটা মানে বয়স্ক, মানে কোনো লোকের গলা, সাথে দিদিমার গলা, দুজনের গলা একসাথে কোনো আর্তনাদ চিৎকার করছে। তো তখন আমার মামা সাথে সাথে করে এসে আমার দিদিমাকে ধরে উঠে বসিয়ে দেয়। দিদিমা তো শুয়ে ওরকম করছে, এরকম চিত হয়ে শুয়েছিল, এই কাদের দুটো সাইড ধরে তুলে দেয়, তুলে ঝাঁকাতে থাকে। বলছে ও মা, মা, ও মা, কি হলো? ঝাঁকাতে থাকে যখন, তখন আমার মাকে বলছে, এই বোন একটু জল দে তো। সাথে সাথে মুখে জল ছেটা দেয়, দিতেই তখন আমার দিদিমা উঠে বলছে, হ্যাঁ হ্যাঁ, কিরে তুই, কিরে তোরা রাতের বেলা উঠেছিস কেন? কি হয়েছে বলতো আমার? কি হয়েছে? আমার গায়ে এত জল দিয়েছিস। তখন বলছে তুমি এরকম করছো কেন? তখনও তো শীতকাল, ঠান্ডার সময়। তো বলছে এই ঠান্ডার মধ্যে গায়ের মধ্যে জল দিচ্ছিস? বলছে তুমি করছিলে কেন, কি স্বপ্ন দেখছিলে? আমার না মানে দিদিমা কোনো কিছু কিন্তু বলতে পারিনি, কি স্বপ্ন উনি দেখেছে কিছু বলতে পারিনি। আমার দিদিমার কিছু মনে নেই, বলছে আমি এরম করছিলাম, কি জানি, আমার তো কিছু মনে নেই। যাই হোক গেল। এইবার আমার মা, আমি প্রত্যেকদিন রাতের বেলা দেখতাম আমার মানে দিদিমা অদ্ভুত ওরকম শব্দ, কোনো সময় দেখতাম ঘুমের ঘোরে, যেটা কোনো দিন আমার মা বলছে এইসব ছিলই না, ঘুমের ঘোরে নেবে আস্তে করে গেটের বাইরে চলে যাওয়া, তারপরে চৌকাঠের কাছে গিয়ে বলতো যে হেই তুমি আসো আসো, আসো না আসো, ঘরে আসো, আসো, এরকম অনেকবার আমার মা শুনেছে। আমার মা এই কথাগুলো শুনে রাতে কিছু বলেনি, এমনি উঠে বলছে ও মা তুমি দাঁড়িয়ে কেন? মা কিন্তু দিদার কথা শুনে উঠেছে, কিন্তু চুপচাপ ভাবছে যে ওয়াশরুম যাচ্ছি, এটা বুঝে মা তুমি এখানে দাঁড়িয়ে, এরকম বলে চলে গেছে। সকালবেলা আমার দিদুন যখন স্নান করতে ঢোকে, তখন আমার মা তাড়াতাড়ি উঠে আমার বড় মামিকে আর ছোট মামি, সেজো মামি, মেজো মামি সবাইকে কথাটা বলে একত্র ডেকে। তখন তারা বলল যে ঘরটা খুলে খাটটা পাতা কি আমাদের ভুল হলো? মা কি কোনো স্বপ্ন দেখছে না বাবাকে দেখতে পাচ্ছে? ডাকছে, একটা মানুষ যখন ডাকছে, সে তো বেঁচে রয়েছে, আমার দিদা
ডাকছে, আসো আসো, তার মানে নিশ্চয়ই কাউকে দেখতে পাচ্ছে তবে তো ডাকছে, কাউকে না দেখলে কি করে ডাকবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে কথা হতে তখন আমার মা বলল, আমি তো বুঝতে পারছি না, তবে বড়দাকে, বৌদি তোমরা একটুখানি বলো বড়দা যেন কোনো জায়গায় গিয়ে একটু গুনিয়ে ঠুনিয়ে দেখে, ওরম হলে কাউকে বাড়িতে নিয়ে আসতে, আমি তো কালকে চলে যাব। এবার যাই হোক কথা হলো, দিদা না আমাদের দিকে কিরম করে সবার দিকে তাকাচ্ছে, কিরম একটা করছে। রাত সন্ধে দিয়েই দিদা অদ্ভুতভাবে একটা আচরণ করছে, যেটা আমার মায়ের মধ্যে মানে কোনোদিন দেখিনি। আমাদের কাশি ভাই বলে, এগুলো আমার মা বলেছে, তো কিছুটা আমি নিজের চোখে নিজের কানে শুনেছি দেখেছি, কিছুটা আমার মা বলেছে যে সোনা দিদি ভাইকে ঘটনাটা বল। মানে আমার মা বলছে এরকম কোনোদিন আমার মাকে দেখিনি, তার ব্যবহার পুরো পরিবর্তন। সন্ধে দিয়ে কিরকম একটা করছে, আমাকে হঠাৎ করে খেতে বসবে তখন বলল যে মালা, কাশি, তোরা আজকে না ওই ঘরে শো, আজকে আমি একাই ঘরে শোবো, আজকে তোরা আমার সাথে কেউ শুবি না। তখন আমার বড় মামা বলল, কেন? মালার ছেলে এতদিন 3 দিন ধরে তোমার সাথে শুচ্ছে, ওরা রয়েছে, হ্যাঁ ওরা তো কালকে চলে যাবে, একা শুতে পারবে, শোবে না কেন তোমার সাথে? আমার মামা এটা বলে। তখন মামাকে বলল, না আসলে আমি রাতের বেলা চিৎকার করি তো, স্বপ্ন দেখি, ওরা ঠিক মতো ঘুমাতে পারে না, ছেলেটাও ভয় পায়। বললো তোমাকে অত চিন্তা করতে হবে না, 3 দিন শুয়েছে, আজকেও শোবে, কালকে চলে যাবে, একা শুয়েও, আর যত খুশি চিৎকার করো স্বপ্ন দেখে, আজকে শোবে। আমার দিদন কোনো কথা বললো না, শুধু না এরকম করে আমাদের দিকে দেখছে, কিরকম চোখের দৃষ্টি একটা। যাই হোক, রাতে কোনো রকম খাওয়া হলো, পাতলা মাছের ঝোল, ভাত আর মুরগির মাংস হয়েছিল। আমরা চলে যাব সকালবেলা পরের দিন। তো মামা রাতের বেলা মাংসও এনেছিল, বড় মামি রান্না করে, সবাই মিলে আমরা একসাথেই খাই। আলাদা আলাদা থাকলে কি হবে, আমাদের 4 মামা 4 মামি দিদন আমরা সব একসাথে কিন্তু খাই, এখনো পর্যন্ত হাঁড়িটা এক। তো রাতের বেলা আমার মা দেখছে, আমার মা না ঘুমায়নি, মা কেননা মা বলছে যে কাশিকে বলেছে যে দিদনের যে ব্যবহার দেখে না মায়ের কিছু একটা মনে হয়েছে, যেই কারণে মা রাতে ঘুমায়নি। মা দেখছে দিদন উঠে বসলো আর দরজার দিকে তাকিয়ে রয়েছে, দরজাটা আপনি আপনি খুললো, হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, একটা পাল্লা ভেজানো থাকে তো, কোনো লক টক থাকে না, একটা পাল্লা হালকা করে খুলে গেল। আমার দিদন বলছে, এসো না, আমি আসছি, তুমি ওখানেই দাঁড়াও। দিদন আমাদের দিকে তাকালো, মা চোখটা বন্ধ করে নেয়, মা তো চিত হয়ে শুয়ে রয়েছে। দিদন আস্তে করে উঠে দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমার মা বলছে, এই বয়স্ক মানুষটা এই রাতের বেলা করছেটা কি? আমার মা আমাকে ডেকে নিয়ে বেরোয়। দেখছি আমাদের ঘরের ঠিক যেখানটা রান্নাঘর রয়েছে, বড় বৌদি রান্না করে, আমাদের একটাই রান্নাঘর, ওই রান্নাঘরের পাশ থেকে না একটা গলি আছে, পেছনে একটা কল আছে আর কিছু গাছ লাগানো আছে, ওই দিকটা আমার মা ওই রাত্রেবেলা তখন আনুমানিক 3টের কাছাকাছি হবে, ওই গলিয়ে দিয়ে আস্তে করে চলে গেল। আর আমি তখন গিয়ে দেখলাম যখন আমার মা যাচ্ছে, মানে এটা আমার ভাই যে কাশি, ওর মায়ের কথা মতো বলছে, যখন দেখছি আমার মা চলে যাচ্ছে, দূরে একটা গাছ আছে, বকুল ফুল গাছ, ওই বকুল ফুল গাছের কাছে পেছন দিকে সাদা মতো একটা মনে হচ্ছে ফতুয়া পড়ে আছে, আর একটা প্যান্ট, পুরো আমার বাবা যেরকম পোশাক পরতেন, সেকালের মানুষ ছিলেন তো উনি, ওই মানে ঝিকঝাক জামা কাপড় এসব পরতেন না। বলছে আমি পরিষ্কার দেখছি আমার মানে বাবা, সাথে সাথে বলছে আমার মা, ভাই বলছে ছুটে আসে, এসে আমার বড় মামিকে আর মামাকে ডাকে, ওদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তখন দেখছে আমার বাবা আমার মা একসাথে দাঁড়িয়ে আছে, মানে এটা ভাইয়ের মা বলছে, ভাইকে বলেছে এখানে দাঁড়াবি, বড় যে মামার ঘর ওখানে যাবি না তুই, বাচ্চা মানুষ সেখানে দাঁড়া। তখন তো ভাই অনেকটা ছোট, বলছে গিয়ে দেখে ওখানে
যে বাবা আর মা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে গাছের তলায় কথা বলছে। আমার মামা সাথে সাথে টর্চটা ওই গাছের দিকে করে ফেলে। যখনই ফেলে, গাছের বকুল গাছে ফুল হয়েছিল, বকুল গাছের ফুলগুলো হাওয়া এত দিল, হুড়মুড়িয়ে ফুল পড়ে সাদা হয়ে গেল। আর আমার যে ওখানে মা মা ওখানে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারায়। আর বাবা হাওয়া দিয়ে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল, পুরো আর নেই ওখানে বাবা। এইটা আমার মামা, আমার বড় মামি আর আমার মা এই দৃশ্যটা দেখে ওখানে দাঁড়িয়ে। তখন মাকে যখন তুলে নিয়ে আসে, আমার মা বলে যে তোর দিদাকে যখন তুলে নিয়ে আসি ঘরে, নিয়ে এসে জল ঠল দেওয়া হয়, কি হচ্ছে। যখন হুঁশ আসে ভোরবেলা, তখন আমার দিদনের কোনো কথা মনে নেই, কিন্তু বেলা হতে হতে সেদিনটা থেকে যায়। ওরা ওরকম অবস্থায় যায়নি, ওরা বিকেল বেলায় যায়, সকালে বেরোয়নি। সকালে বাড়ি যাবার কথা ছিল কাশি আর কাশির মায়ের। বলছে, দিদন বলে ওই ঘরটা খোলার জন্য দাদু নাকি বারবার দিদাকে স্বপ্ন দিত। দাদু বলতো যে ওই ঘর আর ওই খাট, দাদুর বানানো ওই খাট, প্রায় 75-80 বছর পুরনো খাট, সেই খাট দাদু বলতো যে এই খাট আমার খাটে ওই ঘরে কেন রেখে দিয়েছে, এই খাট পাতবি, এই খাটে আমি থাকবো, ওই খাটে আমি দেখতে চাই যে আমার ঘরে ওই খাট পাতা আছে, যেরম আমার ঘর ছিল মৃত্যুর আগে সেরম যেন থাকে। ওই জন্য আমার দিদিমা মাকে বলে, মিথ্যা কথা বলে ওই খাটটা ঘরে পাতায়। আর যতক্ষণ ওই খাটটা না পেতেছে ততক্ষণ মানে দাদুর কোনো রকম জোর ছিল না, পাওয়ার যেটা বলা হয়। যখন ওই খাটটা পাতা হয় তখন আমার দাদুর একটা এক্সট্রা পাওয়ার আসে। আর আমার দাদু তখন দিদাকে ডাকতো, দেখা দিত। যখন এগুলো জানতে পারে তখন আমার মামা বলে এই খাট আমি বাড়িতে রাখবো না। তখন আমার দিদিমা বলে যে তুই এই খাট কিন্তু কিছু করিস না, যদি এই খাট তুই বাইরে ফেলে দিস, বিক্রি করে দিস, সরিয়ে দিস, তাহলে কিন্তু তোর বাবা ঘরের কাউকে টিকতে দেবে না। একটা কথা কি জানো, বাবা বলো, মা বলো, কাকা বলো, জ্যাঠা বলো, কাছের যত মানুষই হোক না কেন, মৃত্যুর পর কিন্তু তাদের যদি কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো মনের প্রিয় জিনিস রেখে তারা যদি মারা যায়, তারা কিন্তু আসে। আর তাদের বাধা দিলে তারা কিন্তু তখন আত্মীয় পরিজনকে, নিজের নাতি নাতনি, ছেলে বৌমা এসব মানে না, ক্ষতি করতে থাকে। কিন্তু আমার দিদিমা আপ্রাণ চেষ্টা করেছিল ওই খাট না খোলাতে বা অন্য কোথাও না পাঠানোর জন্য। আমার মামা, ওই যে বললাম, ভালোই ভালো খারাপে খারাপ, খারাপে খারাপ, প্রচণ্ড রাগচটা। মামা যাকে দিয়ে ওই খাট লাগিয়েছিল তাকে ফোন করে বললে এক্ষুনি আয়, আজকে আমি দোকানেই যাব না। ওই খাট খুলিয়ে মামা, ওই যে লোকটা আসে ওকে বললো তুই এই খাট নিয়ে গিয়ে বিক্রি করে দে, যা পুরনো খাটের দোকানে দিয়ে দে, যা দেবে দেবে, তুই নিয়ে নিবি, আমাদের টাকা দরকার নেই। সেই দিনকেই আমার দিদিমা মারা যায়। সেই দিনকেই আমার দিদিমা মারা গেল, যেদিন খাট নিয়ে চলে গেল। আমার দিদিমা সেদিন হঠাৎ হার্ট ফেল করলো দুপুরবেলা, খাওয়া দাওয়া করলো, করে নিজের ঘরে গিয়ে শুলো। শোয়ার পরে আমার মা, আমি আর বড় মামি গেলাম মায়ের ঘরে, কোনো একটা কারণে কিছু বলতে, যে মা মন খারাপ করো না, হ্যাঁ বুঝতেই পারছো বাবা মারা গেছে, মানে বোঝাতে গেছি। মা তো চুপচাপ ছিল, একটা গুমড়ে ছিল, খুব আঘাত লাগে খাটটা দিয়ে দেওয়ায়, কেন খাটটা ছিল আমার দাদুর শেষ একটা মানে ইচ্ছা, বলে না, ওই খাটটা ওই ঘরে থাকবে, দাদু ওই ঘরে থাকবে, তার আত্মা। এটা আমার দিদিমাই শুধু জানতো। এবার দিদিমা আর কি জানতো, কি বলেছিল জানি না। দিদিমা যখন খাটটা সকালবেলা খুলিয়ে দেয় তখন নিজের ঘরেই কিন্তু দিদিমা বসেছিল, কারোর সাথে কথা বলেনি, কিছু না। জোর করে বড় মামা যেহেতুনিক আজ্ঞা দেয়, বড় মামার কথা সবাই পালন করে, তার জন্য দুটো ভাত মুখে দিয়েছিল, গিয়ে তাড়াতাড়ি সবার মধ্যে দিয়ে, যে সবার সাথে বসে থেকে লাস্টে ওঠে, সে দুটো ভাত মুখে দিয়ে উঠে গিয়ে শুয়ে পড়ে। আর সেদিন দিদিমা মারা যায়। তারপরে ওই বাড়িতে বলে কি বলবো, যদি বলতে যাই না এখন ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। আমার বড় মামা, বড় মামি, মেজো মামা, মেজো মামি, ছোট মামা, সেজো মামা, মামি, সবাই ওই ঘরে আমার দিদিমাকে আর আমার দাদুকে দুজনকেই দেখতে পেত। তারা সন্ধ্যাবেলা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে। এবার যখনই
মানে হয়তো বড় মামি দেখলো, আরে মা না, শাশুড়ি মা না, হয়তো পেছনে গেল দেখলো কেউ নেই। কোনো সময় আমার বড় মামা মানে দোকান থেকে এসছে, দোকান বন্ধ করে স্নান করেছে, স্নান করে যখন গামছা দিয়ে পিঠ মুছতে মুছতে আসছে দাদুর ঘরের ওখানটা, খাট তখন তো নেই, ওখানে পুরো ফাঁকা ফাঁকা ঘর, চোখ গেছে দেখছে আমার দাদু দাঁড়িয়ে রয়েছে ওই ঘরের মধ্যে। তারপর অনেকবার অনেক কিছু করেছে, তারপরে আস্তে 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 কমেছে। কিন্তু এখনো বলে আমাবস্যা বা পূর্ণিমা বা একাদশী কোনো যোগ থাকলে, বিশেষ করে কালী পুজোর কালো যে অন্ধকার নিশি এরকম আমাবস্যা, এখনো বলে যে দেখতে না পারলেও বুঝতে পারে যে দাদু আর দিদা, আমাদের কাশি ভাই বলে, এখনো পর্যন্ত আমার মামার বাড়িতে তাদের দুজনের আত্মা আছে, এখনো আছে। তো এই ছিল আমাদের ঘটনা। মানুষ মারা গেলে আমার মনে হয় যেখানে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছেন সেটা নয় বিক্রি করে দেওয়া উচিত, না হয় ফেলে দেওয়া উচিত। আমার মনে হয় আজকে সেই খাটটা যদি আগেই সরিয়ে দিত বা ডোমকে দিয়ে দিত যখন মৃতদেহটা নিয়ে গেছিল দাদুর, তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না। আমরা তো হিন্দু শাস্ত্র মতে এটাই জানি যে সব কিছু দিয়ে দিতে হয়, বাড়িতে রাখতে নেই। ওটা রেখেছিল বলে আজকেও তাদের দুজনের আত্মা কিন্তু ওই বাড়িতে এক্সেস করে, এখনো কিন্তু তারা আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আমি তাড়াতাড়ি আজকে তোমাদের নামগুলো বলবো, বলে এখানে ইতি করব। চলো, প্রথম কমেন্ট করেছো চৈতালি চক্রবর্তী, হোয়াইট কিং বনু, তারপরে সোনু কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো কে দাস, আচ্ছা, তারপরে দিয়া গায়েন, তমাল মণ্ডল, রূপা দে বোন, তারপর হোয়াইট কিং বনু আবারও কমেন্ট করেছো, সুনিতা চন্দ্র, আয়ান হালদার, তারপর কমেন্ট করেছো জল্পনা মজুমদার, চৈতালি রয়, পিঙ্কি দাস, নিতা বসু, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, বনানী কর্মকার দিদি ভাই, তারপরে শম্পা মিত্র, তারপরে শ্রীপর্ণা মিত্র, ডালি দেবনাথ দিদি ভাই, তারপরে কেকা রয়, দীপক হালদার, অসীম দাস, সোহিনী রয়, ছোট্ট মিষ্টি বোন, তারপর কমেন্ট করেছে সন্তুর দুনিয়া থেকে বোন, তারপরে রাকেশ মণ্ডল, কিউট দিশা ব্লগ, প্রিয়াঙ্কা দাস, তারপরে মধুমিতা ভৌমিক, রূপা ব্যানার্জি, কৃষ্ণা ধারা, গোপাল দাস, সুজাতা দাস, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, সোমা দাস পরিবার থেকে পিন্টু ঘোষ, তারপরে কাকলি রয় দিদিভাই, সুদীপ রয়, সুমনা ভট্টাচার্য বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, সুদীপ্ত ব্যানার্জি। আর সবার নাম কিন্তু আমি বলে দিলাম, এখনের মতো আসবো। সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার সবার পরিবারের উপর, সবার মাথার উপরে মায়ের আশীর্বাদ থাক। সবাই খুব ভালো থেকো। আশা করছি আগামীকাল শোনা কথায় ঘটনা দিতে পারবো, যদি রাতের শরীর ঠিক থাকে। এখনের মতো শুভরাত্রি।